আসসালামু আলাইকুম। সবাইকে অনেক, অনেক ওয়েলকাম আমাদের আজকের এসএসসি কেমিস্ট্রির ২০২৭ ফ্রি ক্লাস এবং লাইভ কুইজ 3 তে। আজকে হচ্ছে আমরা ৩ নম্বরের বারের মতো হচ্ছে কুইজে পার্টিসিপেট করব এবং হচ্ছে লাইভ ক্লাস করব। তো আজকে যে চ্যাপ্টারটা আমি কভার করব সেটা হচ্ছে অধ্যায় ৫ রাসায়নিক বন্ধন। আমরা পুরো চ্যাপ্টার কভার করব না অবভিয়াসলি। আমরা জাস্ট একটা চ্যাপ্টারে একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা বলবো এবং ওই টপিক থেকেই কিছু প্রশ্ন হচ্ছে তোমাদেরকে দেওয়া হবে কুইজের জন্য। তো আমরা জাস্ট একটা ফান এক্সপেরিমেন্ট করবো। আর পুরো ক্লাস জুড়ে আমি সাইফুল ইসলাম তুষার থাকবো তোমাদের সাথে এবং আমার পড়াশোনা হচ্ছে বুয়েট থেকে, বুয়েট 20 ব্যাচ আমি। ওকে, তো রেডি সবাই? হ্যাঁ, অনেকেই সালাম দিচ্ছ। যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, এবং যারা জানতে চাচ্ছ কেমন আছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তোমরা একটু জানাই দিতে পারো যে তোমরা কে কোথা থেকে জয়েন করছো এবং তোমরা রেজিস্ট্রেশন করে ফেলছো কিনা। অবভিয়াসলি রেজিস্ট্রেশন না করলে তো হচ্ছে পোর্টাল থেকে জয়েন করতে পারতে না। বাট যারা ফেসবুক থেকে দেখতেছো, ফেসবুক লাইভ থেকে দেখতেছো, তাদের উদ্দেশ্যে জানতে চাচ্ছি যে তোমরা কি রেজিস্ট্রেশন করে ফেলছো কিনা। ওকে, ওকে। চিটং থেকে তাসনিম হচ্ছে ময়মনসিংহ থেকে, শরীয়তপুর থেকে আছে অপসরা আছে চিটং থেকে, রাদিয়া আছে ঝিনাইদহ থেকে, আরাফাত রংপুর থেকে, কুমিল্লা, চট্টগ্রাম, রূপগঞ্জ, নাইস, ঢাকা, জামালপুর, ঝিনাইদহ, দিনাজপুর থেকে আছে আরাফাত। ওকে, নাইস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো এক টুকরো বাংলাদেশ আমাদের সাথে ক্লাস করছে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা জয়েন করছো। তো নাইস। এবং আমরা যখন কেমিস্টারে পার্টিসিপেট করব বা তোমরা যখন কেমিস্টার দিবা তখনও দেখবা যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মানুষজন অংশগ্রহণ করতেছে, একইভাবে বিভিন্ন প্রান্ত থেকে পুরস্কারও পাচ্ছে। ঠিক আছে, রংপুর, রাজশাহী, কুমিল্লা, চিটাগং, ঢাকা, এবং যেদিন আমরা রেজাল্ট ঘোষণা করব ওই দিনও তোমরা এই বৈচিত্র্যটা দেখতে পারবা। তো চলো শুরু করি আমরা। আগের 2 দিন হচ্ছে আমরা পড়ছি মোলের ধারণা, রাসায়নিক গণনা এবং হচ্ছে পর্যায় সারণীর চ্যাপ্টারটা, এবং পর্যায় সারণীতে তোমাদের মোস্ট প্রবাবলি অবস্থান নির্ণয়ের পোর্শনটা শেখানো হয়েছে। ওকে, ওকে। তো আজকে হচ্ছে আমরা দেখব অধ্যায় 5-এর একদম শুরুর যে পোর্শনটা, যোজনী, যোজ্যতা, পরিবর্তনশীল যোজ্যতা, এই জিনিসগুলো। ওকে, তো প্রথমেই আসতেছি যে ভাইয়া যোজ্যতা স্তর আর যোজনীর মধ্যে একটা পার্থক্য আছে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, তো কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে বা যোজ্যতা স্তরে যে ইলেকট্রন থাকে তার সংখ্যাকে ওই তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা ইলেকট্রন বলে। আচ্ছা, তো আমরা ধরো একটা পরমাণু দেখলাম। ঠিক আছে, এই হচ্ছে একটা পরমাণুর প্রথম কক্ষপথ, তারপরে দ্বিতীয় কক্ষপথ, তারপর হচ্ছে তৃতীয় কক্ষপথ। ঠিক আছে, এখন যোজ্যতা স্তর বলতে আমরা কি বুঝবো? আমাকে কি একটু বলবা যে এই যে যে পরমাণুটা আমরা বা এই যে কক্ষপথগুলা আঁকছি, এখানে যোজ্যতা স্তর কোনটা? এনিওয়ান? কোনটা যোজ্যতা স্তর? ওকে, ভেরি গুড। আউটার মোস্ট, 3 নম্বরটা, তাই না? যোজ্যতা স্তর হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। সর্বশেষ শক্তি স্তর। এখন কথা হচ্ছে যে ভাই আমরা যোজ্যতা স্তর নিয়ে এত কথাবার্তা কেন বলি? আচ্ছা, তোমরা কি জানো অষ্টক পূরণ হয় কোন স্তরে? যে কোনো একটা পরমাণু যখন হচ্ছে রাসায়নিক বন্ধন গঠন করতে চায় বা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, সে সবসময় কোন স্তরে অষ্টক পূরণ করতে চায়? এই যোজ্যতা স্তরে। ঠিক আছে, তাহলে যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই কি ভাই? সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। ওকে, তাহলে যোজ্যতা স্তরে যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন সংখ্যাই কি হবে ভাইয়া? যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন সংখ্যাই হবে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। ওকে, ওকে ভাইয়া।
আর ইংরেজিতে এই যোজ্যতা স্তরকে কি নামে ডাকা হয়? যারা ইংলিশ ভার্সনে আছে তাদের জন্য বলতেছি, এটাকে বলা হচ্ছে ভ্যালেন্স শেল। ওকে, আর যোজ্যতা ইলেকট্রনকে কি বলা হয় ভাইয়া? ভ্যালেন্স ইলেকট্রন। ওকে, সংক্ষেপ হচ্ছে ভিই। ওকে, তাহলে এই পর্যন্ত কারো কোনো দুঃখ কষ্ট বেদনা আছে? যে ভাইয়া সিম্পল বিষয়, যে লাস্ট শেলটাই হচ্ছে যোজ্যতা স্তর, তাহলে লাস্ট শেলে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হবে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, এখন এই যে এই শেলটাকে আমরা কি বলতেছি? এই শেলটাকে আমরা বলতেছি হচ্ছে ভাইয়া যোজ্যতা স্তর। যোজ্যতা স্তর। এখন ধরো আমরা সবগুলো ইলেকট্রন পূরণ করে এই লাস্ট শেলে আমরা দেখলাম যে ইলেকট্রন আছে হচ্ছে তোমার এই কয়টা। ঠিক আছে, 1 2 3 4 5। তাহলে আমাকে কি একটু বলতে পারো ভ্যালেন্স ইলেকট্রন কত হবে ভাইয়া? সো সিম্পল, 5টা ভাইয়া, তাই না? তাহলে যোজ্যতা ইলেকট্রন কত ভাইয়া? 5। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? ভ্যালেন্স ইলেকট্রন হবে হচ্ছে 5। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বুঝলাম। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখি যে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 2টা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 5টা। তাহলে এর যোজ্যতা ইলেকট্রন কত হবে ভাই? লাস্ট শেলে যতগুলো ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রনও তত। আচ্ছা, ফ্লোরিনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, শেষ কক্ষপথে 7টা। তাহলে যোজ্যতা ইলেকট্রন কত হবে? 7 ভাইয়া। ওকে, ফসফরাসের ক্ষেত্রে লাস্ট শেলে ইলেকট্রন আছে হচ্ছে 5টা, তাহলে যোজ্যতা ইলেকট্রন হবে কত? 5। আচ্ছা, ক্লোরিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 7টা, সো 7। তাহলে দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাস্ট শেলে ইলেকট্রন আছে হচ্ছে 2টা ভাইয়া, তাহলে যোজ্যতা ইলেকট্রন কত হবে? 2। আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, একটু ওয়াই লিখে জানো চ্যাট বক্সে। তাহলে হচ্ছে এগুলো আমরা এইমাত্রই করলাম, তাই না? তাহলে হচ্ছে 5 5 5 7 5 7 5 7 2। ওকে, আচ্ছা ফাইন। এই পর্যন্ত যদি কোনো ঝামেলা না থাকে তাহলে হচ্ছে আমরা দেখব যে আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথম নিম্ন শক্তি স্তর কক্ষপথ পূরণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির কক্ষপথে প্রবেশ করে। এভাবে সর্বশেষ যে কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করে সেই কক্ষপথটির নামই যোজ্যতা স্তর, যেটা আমরা অলরেডি বলছি। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যোজ্যতা স্তর হচ্ছে 3s1। ঠিক আছে, এখানে তোমাদেরকে আমি একটু একটু একটা জিনিস জিজ্ঞেস করব, তোমরা একটু মানে কমন সেন্স কাজে লাগে হচ্ছে আনসার দিবা। ঠিক আছে, লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসগুলোতে তোমরা কপারের ইলেকট্রন বিন্যাস পড়ার কথা। ওকে, সো কপারের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই যে 1s2 2s2 2p6, এরপরে কি ভাই? এরপরে 3s2 3p6, এরপরে 3d আছে আর 4s আছে। তো কি হয়, এই যে 18টা ইলেকট্রন বিন্যাস করার পরে বাকি থাকে 11টা ইলেকট্রন। তো স্থিতিশীলতার নিয়ম অনুযায়ী 4s এ যায় একটা, 3d তে যায় 10টা। তো লাস্ট ইলেকট্রনগুলো যায় 3d তে। এখন তোমাদের কাছে আমার সহজ প্রশ্ন, খুবই সিম্পল প্রশ্ন ভাই, এইখানে যোজ্যতা স্তর কোনটা, 3 নাকি 4? তো তোমরা আমাকে এখান থেকে বলবা যে ভাইয়া যোজ্যতা স্তর কত, যোজ্যতা স্তর কোনটা, একই সাথে তোমরা আমাকে এটাও বলবা যোজ্যতা ইলেকট্রন কত। ওকে, দেখি কারা আনসার দেয়। স্বপ্নীল ঘোষ ভুল উত্তর দিছ, নাহিদ সঠিক উত্তর দিছ, আয়ান, তারপরে মুবাশির, ভেরি গুড, সালমান দুটো একসাথে আনসার দিছ, না নিজিয়া একটা ভুলও করছো, মুশফিক সঠিক উত্তর দিছ, এবং ফেসবুক থেকে আমরা দেখতে পাচ্ছি আয়মানুল্লাহ মাহির সঠিক উত্তর দিছে, তারপরে হচ্ছে আয়ান সঠিক উত্তর দিছে, ইব্রাহিম শিকদার সঠিক উত্তর দিছে, এবং মৌসুমী মজুমদার সঠিক উত্তর দিছে। ওকে ওকে, অনেক মানুষ রাইট আনসার দিছে, বাট যারা বলতেছে যে ভাইয়া 3 নম্বরটা হচ্ছে যোজ্যতা স্তর,
তোমরা সফলতার সাথে ভুল উত্তর দিছো। দেখো এখানে বলছে ক্রমান্বয়ে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে। এভাবে সর্বশেষ যে কক্ষপথ, অরবিটালের কথা বলে নাই, কক্ষপথের কথা বলছে। সর্বশেষ যে কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করে, ঠিক আছে, সেটাই হচ্ছে যোজ্যতা স্তর। ঠিক আছে, তাহলে লাস্ট শেল, নট লাইকলি যে সবার লাস্টে যে ইলেকট্রনটা প্রবেশ করছে, ফিজিক্যালি চিন্তা করো, ঠিক আছে, একদম বাইরের দিকে যেটা আছে সেটাই যোজ্যতা স্তর। ওকে, পরে নাকি আগে প্রবেশ করছে এটা দিয়ে কখনোই ডিটারমাইন করবা না। সো এটা একটা বেসিক বিষয় যে ভাইয়া লাস্ট শেল কোনটা। লাস্ট শেল হচ্ছে এটা, ঠিক আছে। ইলেকট্রন লাস্টে ঢুকছে কোথায়, দুইটা কথা, ঠিক আছে। একটা হচ্ছে লাস্ট শেল, আর একটা হচ্ছে ইলেকট্রন লাস্টে ঢুকছে। ইলেকট্রন লাস্টে ঢুকছে হচ্ছে 3D তে, বা লাস্ট শেল কোনটা 4s। ওকে, মনে থাকবে যারা ভুল করছে তারা কিন্তু বেশি লাভবান হয়েছে এই প্রশ্নে, ঠিক আছে। তাহলে যারা যারা ভুল করছিলা তারা একটু আবার আনসার দাও যে ভাই এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কিনা, লাস্ট শেল আর ইলেকট্রন লাস্টে কোথায় ঢুকতেছে। ওকে, ক্লিয়ার। তাহলে এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলা, এই ছোট ছোট বেসিকগুলো হচ্ছে ক্লিয়ার করে ফেলতে হবে এমসিকিউ এর জন্য, তাইলেই আমাদের কিন্তু এমসিকিউটা এফিশিয়েন্টলি আমরা আনসার করতে পারবো। সো যোজ্যতা স্তর হবে হচ্ছে 4। এবার বলো ছোট্ট বন্ধুরা, যোজ্যতা ইলেকট্রন কত, দেখবো তোমাদের মাথায় কত বুদ্ধি। ওকে, যোজ্যতা ইলেকট্রন হবে হচ্ছে 1। সো যারা ইংলিশ ভার্সনের আছে এক দুইজন, যোজ্যতা স্তর হচ্ছে ভ্যালেন্স শেল, ওকে, আর যোজ্যতা ইলেকট্রন কি, ভ্যালেন্স ইলেকট্রন। ওকে, আর যারা বাংলা ভার্সনে আছো তারাও শিখে নাও, ঠিক আছে এটা। ওকে, সো আমরা দেখলাম তাহলে সোডিয়ামের ক্ষেত্রে দেখো এই যে যোজ্যতা স্তর হচ্ছে কোনটা, 3s1, এবং যোজ্যতা ইলেকট্রন কত, তাহলে বলো এখান থেকে দেখে বলো, যোজ্যতা ইলেকট্রন হবে হচ্ছে 1 ভাইয়া। ওকে, আচ্ছা, এরপরে অক্সিজেনের ক্ষেত্রে যোজ্যতা স্তর কোনটা, এই যে লাস্টেরটা, 2s2, 2p4, এবং যোজ্যতা ইলেকট্রন কত হবে ভাই, যোজ্যতা ইলেকট্রন হবে হচ্ছে 6। ওকে, ডান। আচ্ছা, এইবার আমরা একটা জিনিস দেখতে পাই যে তোমরা যদি হচ্ছে পিরিয়ডিক টেবিলটার দিকে তাকাও, লাস্ট ক্লাসে পিরিয়ডিক টেবিল পড়ানোর কথা কিছুটা। সো গ্রুপ 1-এ যারা আছে ভাইয়া, তোমরা জানো যে ইলেকট্রন বিন্যাসই কিন্তু পর্যায় সারণীর মূল ভিত্তি, তাই না? তাহলে পর্যায় সারণীতে আমরা জায়গা দিছি কি, ইলেকট্রন বিন্যাস দেখে দেখে। এবং গ্রুপ 1-এর সাধারণ ইলেকট্রন বিন্যাস কি ভাইয়া, NS1, যেমন হাইড্রোজেন হচ্ছে 1s1, লিথিয়ামেরটা দেখবা যে 1s2, 2s1, এবং সোডিয়ামের ক্ষেত্রে 3s1, পটাশিয়ামের ক্ষেত্রে 4s1, রুবিডিয়ামের ক্ষেত্রে 5s1, সিজিয়ামের ক্ষেত্রে 6s1, এবং ফ্রান্সিয়ামের ক্ষেত্রে 7s1। অর্থাৎ প্রত্যেকের লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে। সো এই যে গ্রুপ 1-এর প্রত্যেকের ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন কত হবে ভাইয়া, 1 হবে। তাহলে এই যে এটা কি ভাইয়া, এটা হচ্ছে গ্রুপ 1। ওকে, ক্লিয়ার ভাইয়া, এই জিনিসটা কি বুঝো। তাহলে এই যে গ্রুপ 1 মানে হচ্ছে লি, না, কে, সরি লি না কে না, হাই লি না কে রুবি, তাই না? হ্যাঁ, একটা হাইড্রোজেন বাদ যাবে গেছে। ওকে, এনিওয়েজ, হ্যাঁ, হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। এদের প্রত্যেকের ভ্যালেন্স ইলেকট্রন কত ভাইয়া, প্রত্যেকের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 1। একইভাবে গ্রুপ 2 এর জন্য ভ্যালেন্স ইলেকট্রন কত হবে ভাইয়া, গ্রুপ 2 এর জন্য ভ্যালেন্স ইলেকট্রন হবে 2। এরপরে তোমরা যদি দেখো গ্রুপ 13 এর ভ্যালেন্স ইলেকট্রন কত, 3, গ্রুপ 14 এর 4, 16 এর 6, 17 এর 7, এবং 18 এর হচ্ছে 8। আচ্ছা, একটা একটু এক্সপ্লেইন করি ভাই। ধরো গ্রুপ 14 এরটা কেন হচ্ছে 4 হইল, চলো। গ্রুপ 14 এর তোমার প্রিয় মৌল কোনটা, ধরো সিলিকন, সিলিকন 14। ওকে, তাহলে দেখি এর ভ্যালেন্স ইলেকট্রন কত হয়, 1s2, 2s2, 2p6, তাহলে 10টা। এরপর হচ্ছে 3s2, 3p2। তাহলে দেখো ভাইয়া কি হইল, ভ্যালেন্স শেল কোনটা, 1 2 3, ভ্যালেন্স শেল হচ্ছে 3। ভ্যালেন্স ইলেকট্রন কত বা যোজ্যতা ইলেকট্রন কত,
যোজ্যতা ইলেকট্রন হচ্ছে এই যে 2 আর 2 4। সো ওর গ্রুপ 14 হলেও ওর ভ্যালেন্স ইলেকট্রন কত হচ্ছে ভাইয়া? 4 হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ওকে ভাইয়া। ওকে, আসো। আচ্ছা, তাহলে এখানে একটা শর্টকাট দিছে। শর্টকাটের চেয়ে বড় কথা হচ্ছে তুমি লজিক দিয়ে মনে রাখো যে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত প্রতিটি মৌলের গ্রুপ সংখ্যা থেকে 10 বিয়োগ করলে যে ফলাফল পাই সেটাই হচ্ছে তাদের যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমি একটু তোমাদের কাছে জানতে চাই ভাইয়া, গ্রুপ 17, আচ্ছা গ্রুপ 16, ঠিক আছে, গ্রুপ 16 কি? গ্রুপ 16 হচ্ছে ও এস এস সি তে পড়ে। ঠিক আছে, এই গ্রুপ 16 এর জন্য আমাকে একটু বলো যে ভ্যালেন্স ইলেকট্রন কত হবে, যোজ্যতা ইলেকট্রন কত হবে? চমৎকার, 6। কিভাবে বুঝলাম ভাইয়া? এই যে আপনি স্লাইডে বলে দিছেন যে ভাইয়া 13 থেকে 18 পর্যন্ত যদি হয় ভ্যালেন্স ইলেকট্রন বের করার জন্য গ্রুপ নাম্বার মাইনাস 10, তাহলে 16 মাইনাস 10, ঠিক আছে, কত হয়? 6, তাই না? ওকে, তাহলে গ্রুপ 15, গ্রুপ 15 এর জন্য যদি বলি ভাইয়া, গ্রুপ 15 আসতেছে হচ্ছে তোমার নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। ওকে, তাহলে এদের যোজ্যতা ইলেকট্রন কত হবে জানাই দিতে পারো ঝটপট তোমাদের বুদ্ধির পরিচয় দিতে। কত হয়? 5, তাই না? ভেরি গুড। ওকে, তাহলে এই যে প্রত্যেক গ্রুপের জন্য যদি আমরা একটু চিন্তা করি, এই যে আমরা প্রিডিক্টেবল বের করে রাখছি ভাইয়া, হাইড্রোজেন থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত সবার যোজ্যতা ইলেকট্রন 1, এবং গ্রুপ 2 এর জন্য সবার কত ভাইয়া? 2। আচ্ছা, এবার 13 থেকে 18 পর্যন্ত কত হবে ভাইয়া? 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে 3 4 5 6 7 8। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা মোটামুটি এতগুলা গ্রুপের কি জেনে গেলাম? যোজ্যতা ইলেকট্রন জেনে গেলাম। ওকে ফাইন। এখন কাহিনী হইতেছে যে ভাইয়া তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে দেখো এখানে অলরেডি আমরা হচ্ছে দিয়ে দিছি যে ক্ষার ধাতু কি? হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। ওকে, এরপর মৃৎক্ষার ধাতু কি? বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এটা কি? গ্রুপ 2। গ্রুপ 13 কি? বোরন গ্রুপ। ঠিক আছে, আচ্ছা গ্রুপ 14, আচ্ছা গ্রুপ 13 এর কি? বাংলাদেশের আলম গেল ইন্ডিয়া তলে। আচ্ছা, এরপরে হচ্ছে 14 কার্বন গ্রুপ হচ্ছে কাল সিলেট গেলে সোনা পাবে। ঠিক আছে, গ্রুপ 15 নাইট্রোজেন নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। আচ্ছা, তো এদের প্রত্যেকের যোজ্যতা ইলেকট্রন যদি আমরা একটু লিখে ফেলি, গ্রুপ 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 13 এর জন্য 3, 14 এর জন্য 4, 15 এর জন্য 5, 16 এর জন্য 6, 17 এর জন্য 7 এবং 18 এর জন্য কত? 8 ভাইয়া। ওকে, আচ্ছা তাহলে আমাদের মোটামুটি এইটা গেল। এখন আমরা পিরিয়ডিক টেবিল থেকেও মোটামুটি দেখে নিলাম যে কি অবস্থা। এখন তোমাদের কাছে হচ্ছে আমার একটা প্রশ্ন ভাইয়া, সেটা হচ্ছে যে এই যে যোজ্যতা ইলেকট্রন বললেন, আর হচ্ছে আর একটা জিনিস আমরা শিখছিলাম সেটা হচ্ছে যোজনী। এই যোজনী আর যোজ্যতা ইলেকট্রন কি এক? এটা একটু জানতে চাই, তোমরা ইয়েস নো বা এক্সপ্লেনেশন যেভাবেই হোক চ্যাট বক্সে কমেন্ট বক্সে জানাই দিতে পারো। একই কি না? না, এক না। আচ্ছা তোমরা দেখি সমস্বরে না না বলে উত্তর দিচ্ছ। লাস্ট এরকম স্টুডেন্ট সমাজ না না করছিল কবে জানো?
ভৌকা লাগে। যাই হোক, উত্তর হচ্ছে যে ভাইয়া নো, না। ওকে, বাট আচ্ছা, যোজনী হচ্ছে কি ভ্যালেন্সি, আর যোজত ইলেকট্রন কি ভ্যালেন্সি ইলেকট্রন। আচ্ছা, তাহলে যোজনী বা ভ্যালেন্সি এই জিনিসটা কি আসলে একটু বুঝি, আসো। ঠিক আছে, তাহলে যোজনী কি ভাইয়া, একটি পরমাণু সাথে যতটি অক্সিজেন পরমাণু। আচ্ছা, আগে মেইন কাহিনী শুনো। যোজনী কি? যোজনী হচ্ছে অণু গঠনকালে কোনো একটি মৌলের একটা পরমাণুর সাথে অপর একটি মৌল যুক্ত হওয়ার ক্ষমতাই হচ্ছে যোজনী। ইটস লাইক এ নাম্বার। সহজ কথায় বুঝো ভাইয়া, যে আমার প্রত্যেকটা পরমাণুর জীবনের লক্ষ্য কি বলতো? প্রত্যেকটা পরমাণুর জীবনের লক্ষ্য হচ্ছে ওই যে গ্রুপ 18 মতো হওয়া। ঠিক আছে, তাহলে গ্রুপ 18 মতো হইতে হইলে দেখো এই যে লিথিয়ামের দিকে তাকাও। লিথিয়ামের হচ্ছে 1s2 2s1। এখন ও লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, ও কি করতে পারে? ও আইদার 9টা ইলেকট্রন নিয়ে, সরি 7টা ইলেকট্রন নিয়ে নিয়নের মতো হতে পারে, অথবা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হিলিয়ামের মতো হতে পারে। এখন তুমি যদি লিথিয়াম হইতা, তুমি কোনটা করতা বলো? একটা ছেড়ে দিতা নাকি 7টা নিতা? এই যে শ্যাম সরকার সঠিক উত্তর দিছে, একটা ছেড়ে দিতা, তাই না? সহজ। তোমরা যেহেতু, আমরা যেহেতু বাঙালি, তাই আমরা কি করতাম? সহজ কাজটা করতাম। শুধু বাঙালি না, যে কেউ সহজ কাজটাই করে। এবং দেখো লিথিয়ামও এই লাইনের বাইরে না। ঠিক আছে, এবং বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো, বেরিলিয়ামের জন্য তুমি একটু তাকাও, আইদারও 6 ঘর আগাবে, 1 2 3 4 5 6, অর্থাৎ সে 6টা ইলেকট্রন গ্রহণ করবে, অথবা 1 2 দুইটা ছেড়ে দিয়ে হিলিয়ামের মতো হবে। বলো তুমি বেরিলিয়াম হলে কি করতা? দুইটা ছেড়ে দিতা, অর্থাৎ দুইটা ডোনেট করতো। অর্থাৎ এই যে যে ঘটনাটা ঘটতেছে, অর্থাৎ আমার আশেপাশে নিষ্ক্রিয় গ্যাসের হওয়ার জন্য আমি ইলেকট্রন নিচ্ছি নাকি দিচ্ছি, যাই করি না কেন, কয়টা দিচ্ছি বা কয়টা নিচ্ছি, ওই নাম্বারটাই কি যোজনী। ঠিক আছে, এটাকে কম্পেয়ার করা হয় হাতের মতো করে। ঠিক আছে, হাত। আচ্ছা, তাহলে লিথিয়াম বেরিলিয়ামের ক্ষেত্রে সমস্যা নাই। বোরনের ক্ষেত্রে দেখো, 3টা ছাড়া অথবা 5টা গ্রহণ করা, তাহলে 3টা ছাড়া সহজ। এবার একটু খেয়াল করো, অক্সিজেনের দিকে তাকাও। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত? 6। এখন 6টা ছেড়ে দেওয়া সহজ নাকি দুইটা নেওয়া, ধার নেওয়া সহজ? বলো তুমি অক্সিজেন হলে কি করতা? দুইটা গ্রহণ করতা। ভেরি গুড, তাহলে দুইটা হচ্ছে গ্রহণ করতা। তাহলে এখানে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কিন্তু ভাইয়া 6 ছিল, একটু আগে বের করছি। কিন্তু যোজনী কত হবে বলো তো? দেখি কে বলতে পারে। তোমরা সামনে এসএসসি দেবা, তোমরা অবভিয়াসলি জানো, বাট স্টিল তোমাদের বেসিক কতটুকু ক্লিয়ার? যোজনী হবে 2 ভাইয়া। তাহলে যোজনী কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে যোজনী হচ্ছে অণু গঠনকালে কোনো মৌল একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের যুক্ত হওয়ার ক্ষমতা। ঠিক আছে, এখন দেখো কাহিনী হইতেছে যে আমরা ধরলাম CH4। ঠিক আছে, এই যে অণু গঠনকারে আর একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতার কথা যে বলা হইলো, এটার মানে আসলে কি দাঁড়াইলো? এই যে মিথেন, মিথেনের সাথে দেখো 4টা হাইড্রোজেন সমযোজী বন্ধন গঠন করছে। মিথেনের এই কার্বন, এই ভদ্রলোক কি করছে? এ 4টা হাইড্রোজেনকে একটা করে ইলেকট্রন শেয়ার করছে, তাই না? তাহলে ওর মধ্যে এই ক্ষমতাটা আছে, ও 4টা হাত 4 জনের দিকে বাড়াই দিতে পারে। এবং হাইড্রোজেনের কিন্তু 4টা হাত নাই, হাইড্রোজেনের কয়টা হাত? একটা হাত, একটু আগেই দেখছি। তো হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন, একটা হাইড্রোজেন কার্বনের সাথে একটা ইলেকট্রন দেয়। তো কার্বনের সাথে বন্ধন গঠন করার জন্য এই হাইড্রোজেনের কয়টা প্রয়োজন হয় ভাইয়া? 4টা হাইড্রোজেনের প্রয়োজন হয়। সো আমরা ভাইস ভার্সা চিন্তা করতে পারি। আমরা যদি জানি যে কার্বনের যোজনী 4, তাহলে আমরা এটাও বলতে পারবো যে কার্বনের সাথে যদি হাইড্রোজেন বন্ধন গঠন করতে চায় 4টা হাইড্রোজেন লাগবে। আবার যদি উল্টাটাও জানি, আমি ধরো কার্বনকে চিনি না, ঠিক আছে, বাট আমি হাইড্রোজেনকে চিনি, যে হাইড্রোজেনের হাত হচ্ছে একটা। তাহলে আমি যদি তোমাকে বলি যে ভাই XH3, ঠিক আছে, আমি এক্স কি বললাম না, বাট আমরা দেখলাম যে 3টা হাইড্রোজেনের সাথে সে বন্ধন গঠন করছে। তাহলে কি তুমি বলতে পারবা যে এক্স এর যোজনী কত? দেখি কে বলতে পারে। হুম, ভেরি গুড ভাইয়া।
আমি যোজনী জানতে চাইছি, আমি এক্স এর পরিচয় জানতে চাই না। এক্স যে কেউ হতে পারে, ফসফরাস হতে পারে, নাইট্রোজেন হতে পারে, ওটা ওর ইচ্ছা। ভেরি গুড, চমৎকার ভাইয়া। ওয়ালিউল্লাহ, নওশিন, মিতুল, এখানে ফেসবুক থেকে হচ্ছে আহসান, তারপরে মৌসুমী, জান্নাতুল, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। ভেরি গুড ভাইয়া। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ভাইয়া এক্স এর যোজনী হবে হচ্ছে 3, বা ভ্যালেন্সি হবে কত? ভ্যালেন্সি হবে হচ্ছে 3। ওকে, তাহলে এটাই বলছে যে ভাইয়া কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন অথবা তার সমতুল্য ক্লোরিন, সোডিয়াম ইত্যাদি মৌলের সাথে যুক্ত হতে পারে, তাই সেটার যোজনী। কেন? কারণ হচ্ছে হাইড্রোজেন, সোডিয়াম, ক্লোরিন এদের যোজনী কত? যোজনী হচ্ছে 1। তাহলে আমি তোমাকে ক্যালসিয়াম, ধরো ক্যালসিয়াম নামে কাউরে তুমি চিনো না, ঠিক আছে? পৃথিবীতে এই প্রথম তোমার ক্যালসিয়ামের সাথে দেখা হলো, কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড যৌগে তুমি দেখলা 2টা ক্লোরিন যুক্ত হয়েছে। ধরো তুমি ক্যালসিয়ামটা চিনো না, তুমি কি বলতে পারবা ক্যালসিয়ামের যোজনী কত হবে এখানে এই যৌগে? বলো কত হবে? 2 হবে। ভেরি গুড ভাইয়া। তাহলে ক্যালসিয়ামের যোজনী হবে হচ্ছে 2। ওকে, ওকে ভাইয়া, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম যে একটা পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়, তাই হচ্ছে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় সেটার সংখ্যাকে যদি আমি দ্বিগুণ করি, তাইলে তার যোজ্যতা পাওয়া যাবে। কেন? কারণ হচ্ছে অক্সিজেনের যোজনী 2। তাহলে আমি যদি এই কাজ করি, দেখো ভাইয়া, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডে যদি আমি চিন্তা করি যে কার্বনের যোজনী কত, 2টা অক্সিজেন আছে, সো 2 দুগুণী কত? 4 হবে কার্বনের যোজনী। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে ভাই, পারবো এই জিনিসগুলো ইনশাল্লাহ। আচ্ছা, যোজ্যতা ইলেকট্রন সংখ্যা দিয়ে যদি যোজনী নির্ণয় করতে চাই, তাহলে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 1 থেকে 4টি হলে, এটা এটা আমাদের মনে হয় না দরকার আছে, কারণ এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। আমরা জাস্ট দেখবো যে কোনটা ইজিয়ার। ঠিক আছে, আচ্ছা ওকে, আসো ভাইয়া। যোজ্যতা ইলেকট্রন আর যোজনী যে এক না, এটা আমরা অলরেডি কথা বলছি এবং দেখছিও। আচ্ছা, একাধিক মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ যা আয়নের ন্যায় আচরণ করে, তার নাম কি ভাইয়া? যৌগমূলক। যেমন কি? যেমন হচ্ছে কার্বনেট, CO3 2-। এটা কি? এটা একটা যৌগমূলক। ওকে, এখন যৌগমূলকের যোজনীটা আমরা কিভাবে নির্ণয় করব? পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে যৌগমূলকের যে চার্জ বা আধান সেটাই তার যোজনী, বাট উইদাউট চিহ্ন। ওকে, সহজ হিসাব। আচ্ছা, তাহলে এখানে দেখো অ্যামোনিয়াম NH4+, অ্যামোনিয়ামের সংকেত কি? NH4+। আচ্ছা, তাহলে এর চার্জ কত ভাইয়া? চার্জ হচ্ছে +1, তাহলে এর যোজনী কত হবে? যোজনী হবে জাস্ট 1। ওকে, আচ্ছা, কার্বনেট CO3 2-, তাহলে চার্জ হচ্ছে ভাই -2, যোজনী হবে জাস্ট 2। হাইড্রোজেন কার্বনের HCO3-, চার্জ হচ্ছে -1, যোজনী হবে জাস্ট 1। সালফেটের জন্য -2, সো এটার যোজনী হবে জাস্ট 2। হাইড্রোজেন সালফেটের চার্জ হচ্ছে -1, যোজনী হবে 1। সালফাইট SO3 2-, এটার জন্য কি হবে ভাইয়া? জাস্ট 2। নাইট্রেট NO3-, এটার জন্য হবে 1। ফসফেট, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, PO4 3-, সো এটার জন্য হবে হচ্ছে জাস্ট 3। তারপরে হাইড্রোক্সাইডের জন্য 1। ফসফোনিয়াম PH4, এটা ইম্পর্টেন্ট, এটার জন্য হবে হচ্ছে জাস্ট 1। ওকে, তাহলে যৌগমূলকের ক্ষেত্রে জাস্ট চার্জ যেটা, সেটাই কি হবে? সেটাই তার যোজনী হবে। ওকে, এবং আয়নের ক্ষেত্রেও ভাই সেম। আচ্ছা, এইবার আমরা একটা জিনিস দেখব, যে সেটা হচ্ছে অনেক পরমাণু আছে যাদের একাধিক যোজ্যতা থাকে, সরি একাধিক যোজনী থাকে। অর্থাৎ সে কখনো দেখাচ্ছে 4, কখনো দেখাচ্ছে 2, কখনো দেখাচ্ছে 6, বা কখনো 2টা দেখাচ্ছে 3 আর 2। ঠিক আছে, এটা রিজন কি? আচ্ছা, তো এই যে এটার জন্য হচ্ছে আমরা এই তোমাদের সবার প্রিয় স্পাইডারম্যানের একটা এক্সাম্পল দেখাচ্ছি। সেটা হচ্ছে যে স্পাইডারম্যানের এই যে আয়রন স্পাইডার স্যুটে কিন্তু হচ্ছে টোটাল সে 6টা হাত ইউজ করতে পারে, অর্থাৎ তার ক্ষমতা আছে সর্বোচ্চ 6টা হাত ইউজ করার, বাট সে সবসময় সেটা করে না। অ্যাক্টিভলি সে 2টা হাত ইউজ করে। তাহলে এই যে আমরা কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে আমি জানি যে ওর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 6, বাট সে মিনিমাম কোনটা ইউজ করে? 2। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা হচ্ছে সর্বোচ্চ যোজনী। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 6। ঠিক আছে, তাহলে এই
এইবার এই ছবিতে যদি তুমি দেখো যে ওর ম্যাক্স ক্যাপাসিটি কত ভাইয়া? 6। এইখানে অ্যাক্টিভ আছে কয়টা হাত একটু দেখে বলতে পারবা? যারা ছোটবেলা থেকে পুষ্টিকর খাবার খাও, যাদের চোখে শক্তি ভালো, তারা একটু বলো তো ভাইয়া এখানে কয়টা হাত দেখা যাচ্ছে? 2টা হাত। তাহলে অ্যাক্টিভ আছে হচ্ছে 2 ভাইয়া। এখন ম্যাক্সিমাম আর অ্যাক্টিভের মধ্যে গ্যাপ লুকায় রাখছে কয়টা? ওর স্যুটের মধ্যে লুকায় আছে কয়টা হাত? স্যুটের মধ্যে লুকায় আছে হচ্ছে 4টা হাত। সো এইটাই হচ্ছে সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। অর্থাৎ সর্বোচ্চ যোজনী হচ্ছে যে একটা মৌল ঠিক কতটা ম্যাক্সিমাম যোজনী ইউজ করতে পারে। সক্রিয় হচ্ছে একটা পার্টিকুলার যৌগে সে কত যোজনী ইউজ করছে। সুপ্ত হচ্ছে সে কতটা লুকায় রাখছে। ওকে, আচ্ছা, তাহলে এটার জন্য এই ক্ষেত্রে সক্রিয় কত? এখানে সক্রিয় হচ্ছে ভাইয়া 2। তাহলে সুপ্ত কত? সুপ্ত হচ্ছে ভাইয়া সর্বোচ্চ মাইনাস সক্রিয়। তাহলে 6 মাইনাস 2 ইকুয়ালস টু কত? 4। এই পার্টিকুলার জায়গায় একটু দেখো তো ভাইয়া, এইখানে সক্রিয় কত আর সুপ্ত কত এটা তোমরা বলবা ভাইয়া, ঠিক আছে? সেকেন্ড ছবিটাতে সক্রিয় আমরা দেখতে পাচ্ছি 6, তাহলে সুপ্ত যোজনী কত হবে? সুপ্ত যোজনী হবে হচ্ছে 0। ভেরি গুড। তাহলে 6 মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এই হচ্ছে আমাদের সক্রিয় সুপ্ত এর কাহিনী। সক্রিয় যোজনী হচ্ছে ভাইয়া অ্যাক্টিভ, কত কোনটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে? সুপ্ত হচ্ছে লেটেন্ট। আর পরিবর্তনশীল যোজনী কারা প্রদর্শন করে? অনেকেই করে, বাট মোস্টলি হচ্ছে ডি ব্লক যারা তারা করে, ঠিক আছে? আচ্ছা, ফ্লোরিনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন? কারণ ফ্লোরিনের যোজনী হচ্ছে ভাইয়া 1, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7, ঠিক আছে? আচ্ছা, সোডিয়াম আর হচ্ছে ক্লোরিনের যোজনী একই কেন? এটারও রিজন সেম ভাইয়া। কারণ হচ্ছে যৌগ গঠনের সময় সোডিয়াম একটা কি করে? একটা দান করে, আর ক্লোরিন কি করে? একটা গ্রহণ করে, ঠিক আছে? সো দান হোক বা গ্রহণ, সংখ্যাটা যেহেতু সেম, এই জন্য এদের যোজনী আর যোজ্যতা ইলেকট্রন কি ভাইয়া? সেম। ম্যাগনেসিয়ামের যোজনী 2 ব্যাখ্যা করো, এগুলো তোমরা পারবা আশা করি। আচ্ছা, এই জিনিসটা একটু দেখি ভাইয়া। FeCl3 তে এবং FeCl2 তে আয়রনের সুপ্ত যোজনী কত? দেখো, আয়রন ম্যাক্সিমাম যোজনী ইউজ করতে পারে হচ্ছে 3 ভাইয়া। এখন এখানে সক্রিয় কত? এখানে সক্রিয় হচ্ছে ভাইয়া 3। এই যৌগে সক্রিয় যোজনী কত? এই যৌগে সক্রিয় যোজনী হচ্ছে, আমরা 2টা ক্লোরিন আছে, সো 2। তাহলে সুপ্ত FeCl3 তে সুপ্ত কত আছে ভাইয়া? সুপ্ত আছে 3 মাইনাস 3 ইকুয়ালস টু কত? 0। আর এখানে সুপ্ত কত আছে? এখানে সুপ্ত আছে হচ্ছে ভাইয়া 3 মাইনাস 2 ইকুয়ালস টু কত? 1। ওকে, পারবো? আচ্ছা, লাস্ট, সালফার ট্রাই অক্সাইডে সালফারের সুপ্ত যোজনী 0 কেন ব্যাখ্যা করো। আচ্ছা, সালফার ট্রাই অক্সাইডে সালফারের সর্বোচ্চ যোজনী কত জানো? 6, সর্বোচ্চ হচ্ছে 6। এবার এখানে সক্রিয় কত আছে? সক্রিয়টা যদি আমরা বের করতে চাই, আমরা জানি কি যে কোনো একটা পরমাণুতে যতগুলো অক্সিজেন আছে সেটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? তার সক্রিয় যোজনী পাবো। তাহলে 3 × 2 = 6। তাহলে সুপ্ত কত হবে ভাইয়া? সুপ্ত যোজনী হচ্ছে সক্রিয় মাইনাস সর্বোচ্চ মাইনাস সক্রিয়, তাহলে 6 মাইনাস 6 = 0। তাহলে এটাই হচ্ছে সুপ্ত যোজনী। ওকে ওকে, তো আমরা মোটামুটি এতটুকু থিওরি আলোচনা করব। এখন হচ্ছে আমরা এক্সাম দিতে চলে যাব। আচ্ছা, তো তোমরা যারা যারা হচ্ছে এক্সাম টাইম কি শুরু হয়ে গেছে ভাইয়া? কয়টা থেকে যেন? 8টা 5 থেকে। ওকে, সো 8টা 5 থেকে 8টা 10 পর্যন্ত হচ্ছে তোমাদের কুইজটা হবে, বাট এক্সাম টাইম কিন্তু 6 মিনিট, ঠিক আছে? সো এক্সাম এখন থেকে স্টার্ট হচ্ছে। যারা রেজিস্ট্রেশন করছো তারা আর এখন আমার চেহারা না দেখে ডিরেক্টলি তোমাদের পোর্টালে চলে যাও। পোর্টালে গিয়ে হচ্ছে এক্সাম দেওয়া শুরু করো 8টা 5 থেকে 8টা
15 পর্যন্ত হচ্ছে আমাদের এক্সামটা হবে, অর্থাৎ এক্সাম দিতে পারবা তুমি এই টাইমে। বাট তুমি যখন এক্সাম দেওয়া শুরু করবা, টাইমটা কিন্তু প্রতি প্রশ্নের জন্য 60 সেকেন্ড, 36 সেকেন্ড সরি, এবং 10টা প্রশ্ন থাকবে। 10টা প্রশ্নের জন্য 6 মিনিট টাইম, 6 মিনিটের মধ্যে আনসার করে ফেলতে হবে, এবং খুবই সহজ সহজ প্রশ্ন আসছে। আজকে ক্লাসে পড়ানোর মধ্যেই পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে যারা রেজিস্ট্রেশন করি নাই বা হচ্ছে যারা জানি না যে কিভাবে এক্সাম দিতে হবে, জানি সবাই জানো, বাট স্টিল আমরা একটু দেখাই দেই কি করব আমরা। উদ্ভাস স্টুডেন্ট লগ ইন, এটা সার্চ দিব, তাহলে হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট লগ ইনের পোর্টাল চলে আসবে, এবং এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা হচ্ছে দিয়ে দিব। রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি, ওকে। এরপর হচ্ছে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। এবং আমাদের কিন্তু হচ্ছে এইভাবে পোর্টালটা চলে আসবে। তোমরা যারা পোর্টালে ক্লাস করতেছো তাদের পোর্টালে কিভাবে লগ ইন করতে হয় এটা দেখানোর মনে হয় কিছু নাই। দেখো একটা লাইভ এক্সাম আছে, আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 5 এর যে কুইজটা সেটা দেখতে পাচ্ছি। তো তোমরা যারা আসো আমার সাথে, চলো আমিও পরীক্ষাটা দেই, দেখি কি অবস্থা। তাহলে এখানে কিন্তু দেখা আছে যে একবার সিলেক্ট করে ফেললে আর কিন্তু ডিসিলেক্ট করা যাবে না, এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যাবে, এবং নেগেটিভ মার্কিং আমরা হচ্ছে বাংলা ভার্সনই দেই। ওকে, 10টা প্রশ্ন, সময় হচ্ছে, আচ্ছা তোমাদের জন্য বোনাস 7 মিনিট দেওয়া হয়েছে। এনিওয়েজ, নিচের কোনটি অ্যামোনিয়াম ফসফেটের সঠিক সংকেত, আমি একটা দাগাই দিই। আমার প্রিয় নম্বর হচ্ছে এ, সো আমি সবগুলোতে এ দাগাবো। এখন এটাতেও এ দাগাবো। ফসফোনিয়াম আয়নের আধান কত, এটাও আমি এ দাগাবো। ঠিক আছে, আমরা জাস্ট আন্দাজে দাগাচ্ছি যাতে হচ্ছে তোমরা আবার আমার মতো আন্দাজে দাগাও না। ওকে, 10টা প্রশ্নেরই আমি একদম 45 সেকেন্ডে আনসার করে ফেলছি, এবং আমি সাবমিট করে দিচ্ছি। তোমরা কিন্তু ভাইয়া টাইম নিয়ে তারপর আনসার করো। এবং এখানে আমি পাস করি নাই, যাই হোক 3 পাইছি। ওকে, সঠিক উত্তর তোমরা দেখে ফেলতা, ওই জন্য আমরা নিচে গেলাম না, একটু পরে আমরা অ্যানালাইসিসে যাব। তো এনিওয়েজ, তোমরা পরীক্ষা দিতে থাকো, দিতে দিতে যারা এখনো যুক্ত আছো তাদের জন্য বলতে চাচ্ছি যে আমাদের প্রথম কথা হচ্ছে, প্রথম যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের কেমিস্টারের ডেট, ঠিক আছে? আমাদের কেমিস্টার হওয়ার কথা ছিল হচ্ছে 17ই জুলাই, বাট আচ্ছা 17ই জুলাই হওয়ার কথা ছিল। তো যেহেতু আবহাওয়ার একটা বিষয় আছে বাংলাদেশে, দেখতেই পাচ্ছ যে অনেক জায়গায় বন্যা হয়েছে, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, এবং তোমাদের কষ্ট হচ্ছে জেনারেলি এইসব সিচুয়েশনে মুভ করাটাই একটু প্যারা। So, তোমাদের অনেক স্কুলে প্রিটেস্ট পরীক্ষা পিছিয়ে দিছে, এবং এর মধ্যে বা এই সিচুয়েশনে আসলে আমাদের জন্য আমরা তো পরীক্ষাটা নেব আসলে তোমাদের জন্য। So, আমরা চাই যে যাতে তোমরা বেশি করে পরীক্ষাটা দিতে পারো, ঠিক আছে? বা তোমাদের মধ্যে যাতে কম্পিটিশনটা হয়। তো সেই জন্য আমরা ওই যে ওই ধারাবাহিকতায় 17ই জুলাই থেকে আমরা 1 সপ্তাহ পিছিয়ে 24 জুলাই হচ্ছে পরীক্ষাটা নিচ্ছি। সো কেমিস্টারের ডেট, কেমিস্টার কবে হচ্ছে ভাইয়া? কেমিস্টার হচ্ছে কিন্তু 24শে জুলাই, ঠিক আছে? সামনের স্লাইডে আছে যদিও, আমি তারপরে এখানে লিখে দিচ্ছি, হাতে লিখে দেখলে তোমাদের মনে থাকবে। 24 জুলাই। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কিন্তু ছিল ভাইয়া 15ই জুলাই, ঠিক আছে? বাট যেহেতু পরীক্ষা পেছাচ্ছে, তাই রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এটাও কিন্তু পেছাচ্ছে, ঠিক আছে? সো তোমরা তো অলরেডি অনেকে রেজিস্ট্রেশন করেই ফেলছো, নাহলে পরীক্ষা দিতে পারতা না আর কি। এটা হচ্ছে 22 জুলাই, ঠিক আছে? সো তোমাদের অনেক ফ্রেন্ডরা আছে যারা এসব কম্পিটিশনে পার্টিসিপেট করতে চায়, তাদেরকে তোমরা ইন্সপায়ার করবা বা তাদেরকে ইনভাইট করবা, তাদেরকে লিঙ্কটা শেয়ার করবা যে কেমিস্ট্রি পার্টিসিপেট কর, ফ্রি গিফট পাবা,
আর যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাও তখন তো লাখ লাখ টাকার পুরস্কার পাবা। তো ও যদি ধরো ফার্স্ট হয়ে যায় তুমি ওর কাছ থেকে ট্রিট চাইতে পারো। ঠিক আছে, তো এনিওয়েজ রেজিস্ট্রেশন লাস্ট ডেট কিন্তু 22 জুলাই। ওকে, আচ্ছা। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যেহেতু তোমাদের প্রি টেস্ট পরীক্ষা পেছাচ্ছে আবহাওয়ার জন্য, সো আমাদের যেই A to Z ফাইনাল রিভিশন কোর্স যেটা অনলাইনে হওয়ার কথা ছিল, সেটা শুরু হওয়ার কথা ছিল 20 জুলাই 2026 থেকে, সেইটা শুরু হচ্ছে 1 আগস্ট 2026 থেকে। ওকে ওকে, তো এনিওয়েজ 1 আগস্ট থেকে যে কোর্সটা শুরু হচ্ছে, সেখানে যারা সায়েন্সের আসো, বিজ্ঞান বিভাগের, অবভিয়াসলি যারা কেমিস্ট্রি ক্লাস করতেছে তারা অবশ্যই বিজ্ঞান বিভাগের হওয়ার কথা। আচ্ছা, তো 12টা বিষয় হচ্ছে 88টা স্মার্ট বোর্ড লাইভ ক্লাস থাকবে, এবং আমরা দেখতে পাচ্ছি পদার্থ বিজ্ঞান, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, বিজিএস, রসায়ন, হায়ার ম্যাথ, আইসিটি, মানে মোটামুটি সবগুলা সাবজেক্টই টাচ করে দেওয়া হবে, যাতে তোমার এসএসসির যে প্রিপারেশনটা আছে সেখানে রিভিশনে কোনো ঘাটতি না হয়। এবং এখানে আমরা কনসেপ্ট, সিকিউ, এমসিকিউ সব কিছুই প্র্যাকটিস করব, এবং প্রতিটা ক্লাসের এগেইনস্টে প্রতিদিনই এমসিকিউ এক্সাম থাকবে, লাইভ এমসিকিউ এক্সাম, এবং প্রতিটা ক্লাস শেষে সাজেশন ভিত্তিক কি থাকবে, এমসিকিউ এবং সিকিউ পিডিএফ প্র্যাকটিস শিট। এবং যারা উদ্ভাসে অলরেডি স্টুডেন্ট আছো তারা জানো কিউ&এ সার্ভিসটা আসলে কি বা কিভাবে ওয়ার্ক করে, এবং এটা কিভাবে সার্বক্ষণিক 24/7 তোমাদেরকে হেল্প করে। সেটা একটা ভালো হেল্পফুল জিনিস, এবং এটা কিন্তু ভাইয়া তোমার এসএসসি পরীক্ষা পর্যন্ত থাকবে। ঠিক আছে, টিল এসএসসি। ওকে, আর কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে 3000 টাকা। ওকে, মানবিকার ব্যবসা শাখার যারা স্টুডেন্ট আছো বা যারা আছে, তাদের জন্য এই কোর্স ফি হচ্ছে 2000 টাকা, এবং তারাও একই ফিচারগুলো পাবে, জাস্ট তাদেরকে পড়ানো হবে কি বাংলা ইংলিশ, গণিত, আইসিটি, সাধারণ বিজ্ঞান আর ধর্ম নৈতিক শিক্ষা। ওকে, আচ্ছা। ওকে, আর ব্যাচের সময়সূচি যদি বলি, এইচএসসি 2027-এর যারা আসো, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন আলাদা আলাদা ক্লাস হবে, এবং প্রতিদিন 2টা করে ক্লাস হবে। প্রথম ক্লাস বাংলা ভার্সনে শুরু হবে বিকাল 5:30 থেকে, দ্বিতীয় ক্লাস শুরু হবে রাত 8টায়। আর ইংলিশ ভার্সনের প্রথম ক্লাস বিকাল 5:30টায়, এবং দ্বিতীয় ক্লাস হচ্ছে রাত 8টায়। ঠিক আছে, তাহলে মানে হচ্ছে এই ভাইস ভার্সা আদান প্রদান করে ক্লাসটা হবে। তো তোমাদের পরীক্ষার কিন্তু আরো 2 মিনিট আছে, তোমরা যারা পরীক্ষা দিচ্ছ পরীক্ষা দিতে থাকো। না, এসএসসি 2028 পার্টিসিপেট করতে পারবে না। ওকে, সময় তো শেষ। ওকে, তো আমাদের পরীক্ষার সময় শেষ, আমরা একদম এক্সাক্ট 16 বাজলে সলভ করা শুরু করব। সাজিম 10-এ 10 পাইছে। আয়েশা, আচ্ছা। জুই বলছে যে এই কোর্সে ভর্তি হতে চাইলে কি বিকাশে পেমেন্ট করা যাবে কিনা? হ্যাঁ জুই, যাবে। সেই ক্ষেত্রে আমি একটু দেখাই দেই যে কিভাবে বিকাশে পেমেন্ট করবা। এই যে দেখো, অ্যাড কোর্সে যাবা। ঠিক আছে, তুমি তোমার ক্লাস সিলেক্ট করবা, ক্লাস 10। ঠিক আছে, ওকে, পেইড কোর্সে সিলেক্ট করবা। তো দেখো এখানে
অলরেডি হচ্ছে অনেকগুলা কোর্স আছে। এই ধরো এখানে অলরেডি হচ্ছে এফআরসি এনরোল করা, ঠিক আছে? তো আমি অন্য একটা কোর্সের থেকে দেখাই যে এখানে এনরোল নাও এ যাবা, ঠিক আছে? এসএসসি মডেল টেস্ট বা তোমার যেটা হয় সেটা সিলেক্ট করবা। নেক্সটে গিয়ে তুমি এই ইনফরমেশনগুলো পূরণ করার পরে যখন নেক্সটে যাবা, দেখবা যে হচ্ছে অনলাইন পেমেন্ট করার অপশন আছে, ঠিক আছে? সো তোমার ইনফরমেশনগুলো দিয়ে দিয়ে হচ্ছে যখন তুমি নেক্সট স্টেপে যাবা, অলরেডি হচ্ছে ওই যে ফুড পান্ডায় বা হচ্ছে অন্য অনলাইন পেমেন্ট সিস্টেমে আমরা যেভাবে হচ্ছে একটা গেটওয়ে, এসএসএল কমার্সের একটা গেটওয়ে থাকে, ওই গেটওয়ে দিয়ে আমরা যেভাবে পূরণ করি একইভাবে এখানেও তুমি পেমেন্ট করতে পারবা, ঠিক আছে? সো অনলাইনে পেমেন্ট করা সম্ভব ব্রাঞ্চে না গিয়েও। ওকে, অনেক মানুষ 10-এ 10 পাইছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার হচ্ছে দেখে আসি যে আমি যে একটু আগে এক্সামটা দিলাম সেটাতে কত পাইলাম। ওকে, আমরা দেখো আমরা 30% অ্যাকিউরেসি নিয়ে সফলতার সাথে আমরা 3 পাইছি। একটু দেখে আসি যে কোনটা কোনটা হয়েছে। এই যে দেখো অ্যামোনিয়াম ফসফেট, এটার সংকেত সঠিক সংকেত ভুল করছি আমরা, মানে আমি করছি, তোমরা করো নাই। দ্বিযোজী যৌগমূলক, এটাও ভুল করছি। তারপর ফসফোনিয়াম আয়নের আধান কত, এটাও ভুল করছি। দেখো আমি নিজে ক্লাসে পড়াইলাম, নিজে ক্লাসে পড়ায় ভুল করলাম, দেখছো? ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন, এটা আমি ক্লাসে পড়াইছি এবং আমি পারছি। হাইড্রোজেন সালফেটের যৌগমূলক, এটাও আমি ক্লাসে পড়াইছি এবং পারছি। এবং দেখো 85% স্টুডেন্ট এটা পারছে। FeCl2 যৌগে Fe এর সুপ্ত যোজনী কত, এটা আমি ক্লাসে পড়াইছি কিন্তু পারি নাই। তারপরে PCl3 একটি তরল পদার্থ যৌগটির ক্ষেত্রে বলা যায়, এটাও ভুল করছি আমরা। যাই হোক, নিচের কোনটি একাধিক যোজনী প্রদর্শন করে? আয়রন, এটা ক্লাসে পড়াইছি। সোডিয়াম নাইট্রাইডের একটি অণুতে, এই যে এই প্রশ্নটা অনেকে হচ্ছে ভুল করতে বা করতে পারে, কারণ সঠিক উত্তর দিছে হচ্ছে 58% মানুষ। ওকে, তাহলে চলো এবার হচ্ছে আমরা শুরু করি, ঠিক আছে? আর এই যে যে 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন অন্যান্য বছর আমরা হচ্ছে বোর্ড থেকে সিলেক্ট করি, বাট এই যে এই 10টা প্রশ্ন কিন্তু গত বছরের কেমিস্টারের, ঠিক আছে? কেমিস্টার 2026, অর্থাৎ এসএসসি 26 ব্যাচের যারা ছিল তাদের প্রশ্ন থেকে করা, ঠিক আছে? একদম কেমিস্ট্রির প্রশ্নই তুমি সলভ করছো বা পরীক্ষা দিছো। দেখো ফসফোনিয়াম আয়নের আধান কত? পিএইচ PH4 প্লাস, তাহলে চার্জ কত ভাই? +1, ঠিক আছে? আচ্ছা, ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? ফসফরাস হচ্ছে ভাইয়া 15, 2, 8, 5। তার প্রথম শেলে 2টা, দ্বিতীয় শেলে 8টা, পরের শেলে লাস্ট শেলে কয়টা? 5টা। সো যোজ্যতা ইলেকট্রন কত হবে ভাই? 5 হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা কে কত পাইছো অলরেডি? রেজাল্ট পেয়ে যাওয়ার কথা, একটু কমেন্ট বক্সে জানাইতে পারো ভাইয়া। ভাইয়া ফার্স্ট এরটা +1 হবে। হ্যাঁ, +1ই তো দিছি ভাইয়া। হ্যাঁ, তোমাদেরও এত ইজি হবে, বাট ওই যে টাইম ম্যানেজমেন্ট করতে পারলে দেখবা যে ইজিলি পুরস্কার পেয়ে গেছো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ক্লাস শেষে টিপস দিব কিছু, যে কিভাবে টাইম ম্যানেজ করতে হবে বা কিভাবে একটু তাড়াতাড়ি আনসার করে ফেললে মোটামুটি একটু ভুল কম হবে। আচ্ছা, অনেক মানুষ 10-এ 10 পাইছো। আচ্ছা, নিচের কোনটি অ্যামোনিয়াম ফসফেটের সংকেত? এই যেটা কিন্তু আমরা ভুল করছি, ঠিক আছে? আচ্ছা, অ্যামোনিয়াম ফসফেট, ফসফেট যৌগমূলকের চার্জ কত ছিল? দেখো এই যে এটা কিন্তু এই যে আমি শুরুর প্রশ্ন যেটা ছিল, মজা পাইছি। যাই হোক, এই যে, ঠিক আছে, এটা ভুল করছি আমরা। তো এটা কি হবে? NH4 3PO4। কেন? কারণ ফসফেট PO4 3-, তাই না? PO4 3-, আর অ্যামোনিয়াম কি? NH4+। তাহলে এই তো, এই হচ্ছে আমাদের এই জিনিস যেহেতু একটা থাকে, আমরা কি কি জানি? যোজনী এদিক সেদিক আদান প্রদান হয়, তাহলে NH4 3PO4। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের
এটার আনসার দ্বিযোজী যৌগমূলক কোনটা? সালফাইড, নাইট্রাইট, কার্বনেট। এই যে এর মধ্যে হচ্ছে সালফাইড আর কার্বনেট। তাহলে SO3 2- NO3- কার্বনেট কি? কার্বনেট হচ্ছে CO3 2-। সো আমরা দেখতে পাচ্ছি যে যে 2 - 2- অর্থাৎ 1 আর হচ্ছে 3 রাইট অ্যান্সার। তার রাইট অ্যান্সার হবে হচ্ছে সি ভাইয়া। খুবই ইনফরমেটিভ এবং সহজ সহজ প্রশ্ন আসছে। আচ্ছা, FeCl2 যৌগে Fe এর সুপ্ত যোজনী কত? আমরা একদম ক্লাসের লাস্ট মোমেন্টে এই স্লাইড পড়াইছি, তাই না ভাইয়া? সুপ্ত যোজনী মানে কি ভাইয়া? সুপ্ত যোজনী মানে হচ্ছে সর্বোচ্চ মাইনাস সক্রিয়। ওকে, তাহলে সর্বোচ্চ যোজনী কত ভাইয়া? সর্বোচ্চ যোজনী এখানে হচ্ছে 3। সক্রিয় কত? সক্রিয় হচ্ছে 2। তাহলে সব এখানে সুপ্ত কত? সুপ্ত হচ্ছে 1। ওকে, আচ্ছা, ফসফেট যৌগমূলকের ক্ষেত্রে একটু আগে দেখছি PO4 3-। যোজনী 3, আধান -3, পরিবর্তনশীল যোজনী দেখায় না, দেখায় না। আচ্ছা, তাহলে 1 আর 2 রাইট অ্যান্সার এ। ওকে, ওকে। অনেক মানুষ তাদের মার্ক জানাইছে, আমি একটু দেখি কে কত পাইছে। দশ, অদ্রিত, স্বপ্নীল ঘোষ, ইহসান। 10-এর জন্য তো কিছু দেখাই যাচ্ছে না। ওকে, আচ্ছা, নাইট্রাইটের কথা বলছো? হ্যাঁ ভাইয়া, কে যেন বলছো? ভেরি গুড। হ্যাঁ, নাইট্রেট লিখে ফেলছে ভাইয়া, তাই না? NO2 হবে। গুড। আচ্ছা, NO2-। আচ্ছা, এনিওয়েজ, তাহলে হচ্ছে আমরা হাইড্রোজেন সালফেট মূলকের আধান কত? হাইড্রোজেন সালফেট HSO4-, তাহলে হচ্ছে সি। আচ্ছা, নিচের কোনটি একাধিক যোজ্যতা প্রদর্শন করে? একটু আগেই দেখছি ভাইয়া, আয়রন, তাই না? সোডিয়াম নাইট্রাইডের একটি অণুতে পরমাণুর সংখ্যা কত? বলো, সোডিয়াম নাইট্রাইডের সংকেত কি? দেখি কে বলতে পারে। Na3N। সোডিয়াম নাইট্রাইডের সংকেত কি জানো? মাঝখানে একটা এন দিবা, বুঝছো? এন, এরপরে 3টা হাত দিবা, তারপর কি লিখবা জানো? লিখবা না, না, না। ঠিক আছে, এটাই হচ্ছে সোডিয়াম নাইট্রাইড। ঠিক আছে, তাহলে এই যে সোডিয়াম নাইট্রাইডের সংকেত হচ্ছে Na3N। ওকে, সো কয়টা পরমাণু আছে একটা অণুর মধ্যে ভাইয়া? 4টা পরমাণু আছে। ভেরি গুড। ওকে, এটা পারছে অনেকেই। ওকে, সোডিয়াম নাইট্রাইড, সোডিয়াম নাইট্রেট না কিন্তু ভাইয়া, ঠিক আছে? অনেকেই কিন্তু এই ভুলটা করবা, সোডিয়াম নাইট্রাইটকে সোডিয়াম নাইট্রেট ভাববা। ওকে, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে মোস্টলি। হ্যাঁ, PCl3 একটি তরল পদার্থ, যৌগটির ক্ষেত্রে বলা যায় গ্রুপ 16 আর গ্রুপ 17 ভুক্ত। এই যে প্রথমটাই তো ভুল ভাইয়া, ফসফরাস হচ্ছে গ্রুপ 15, ক্লোরিন হচ্ছে গ্রুপ 17। সো প্রথম উত্তর ভুল, মানে প্রথম প্রশ্ন ভুল। যাই হোক, প্রথম অপশন ভুল। ঠিক আছে, আচ্ছা, একটি মৌলের সর্বোচ্চ যোজনী 5, কার? ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে 5, ট্রু। যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী 2। হ্যাঁ, সক্রিয় সর্বোচ্চ হচ্ছে 5, 5 - 3 = 2। তাহলে এখানে সুপ্ত যোজনী কত? 2। তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া 1 আর 3। ওকে, তো এরই সাথে আমাদের 10টা প্রশ্ন শেষ হলো এবং তোমরা, আমাদের রেজাল্ট কিন্তু অলরেডি আমাদের হাতে চলে আসছে। অনেক মানুষ 10 পাইছো, তো তার মধ্যে থেকে আমরা
দৈব চয়নে হচ্ছে 3 জনকে সিলেক্ট করব এবং 3 জনকে প্রতি কুইজে আমরা পুরস্কার দিচ্ছি। এনিওয়েজ আমরা দেখি। এবং আমাদের যেটা বলতেছিলাম যে আমাদের কেমিস্ট্রির কিন্তু ডেট চেঞ্জ হয়েছে ভাইয়া, এবং কেমিস্ট্রির ডেট মনে রাখো 24শে জুলাই শুক্রবার, ঠিক আছে? সারা দেশব্যাপী সবগুলো জেলা এবং উপজেলায় অনুষ্ঠিত হবে। সো তোমার বাসার আশেপাশে যদি ব্রাঞ্চ নাও থাকে তোমাকে কিন্তু ভেন্যু জানায় দেওয়া হবে, ঠিক আছে, যে কোন পার্টিকুলার ভেন্যুতে পরীক্ষা হবে। এবং 5 লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি থাকবে এবং পুরস্কার থাকবে। আমরা প্রথম 500 জনকে হচ্ছে পুরস্কার দিব। ওকে, তো প্রথম থেকে পঞ্চম যারা তারা প্রত্যেকে পাবে হচ্ছে 10,000 টাকা এবং ক্রেস্ট বা হচ্ছে সম্মাননা পুরস্কার। ষষ্ঠ থেকে দশম যারা হবা তাদের জন্য থাকবে প্রত্যেকের জন্য 7,000 টাকা এবং সম্মাননা পুরস্কার। 11 থেকে 20তম যারা প্রত্যেকের জন্য 5,000 টাকা এবং 21 থেকে 50তম যারা তাদের জন্য থাকছে 3,000 টাকার গিফট, 3,000 টাকা এবং হচ্ছে 3,000 টাকার মেধাবৃত্তি এবং সম্মাননা পুরস্কার। 51 থেকে 100তম যারা প্রত্যেকে 1500 টাকা করে পাবা এবং 101 থেকে 500তম পর্যন্ত প্রত্যেকে পাবা হচ্ছে 500 টাকা। এবং প্রথম 500 জনের প্রত্যেকের জন্যই থাকছে ক্রেস্ট। এবং পার্টিসিপেন্ট যারা, অর্থাৎ যারা অংশগ্রহণ করবে পরীক্ষায়, প্রত্যেকের জন্যই কিন্তু আমাদের এসএসসি 2027 মডেল টেস্টের কোর্সে যে আমরা প্রশ্ন ব্যাংকটা দিচ্ছি, এক্সক্লুসিভ প্রশ্ন ব্যাংকটার আংশিক নমুনা, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার কিভাবে সাজানো হয়েছে, হয়তো তুমি একটা পার্টিকুলার চ্যাপ্টার পাবা এবং সেটা দেখে নিজে প্র্যাকটিস করতে পারবে এবং বুঝবা যে আসলে এই বইটা কতটুকু কোয়ালিটিফুল বা প্রত্যেকটা সাবজেক্টের বই কতটুকু কোয়ালিটি দিয়ে সাজানো হয়েছে। ওকে, তো আমরা আরও একবার শেষবারের মতো বলে দিচ্ছি যে আমাদের কেমিস্টার 2027-এর সিলেবাস হচ্ছে কি, এসএসসি কেমিস্ট্রি বইয়ের, রসায়ন বইয়ের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। অনেকে কি করবে, অনেকে যে পাকনামি করে এই চ্যাপ্টারের বড় ক্লাসের কি প্রশ্ন আছে সেগুলো একটু ঘাটায় আসি, না কিচ্ছু না ভাই, একদম ইজি প্রশ্ন আসে। কারণ আমি আজকের পরীক্ষায় কিন্তু যে 10টা প্রশ্ন রাখা হয়েছে এগুলো গত বছর কেমিস্ট্রির প্রশ্ন, অর্থাৎ তোমার বই থেকেই আসছে। সো অন্য কোনো কিছু এক্সট্রা কিছু দেখার দরকার নেই, নিজের বইটা পড়ো এবং ওইখান থেকে প্র্যাকটিস করো, পারবা। আচ্ছা, পরীক্ষাতে হচ্ছে 100টা এমসিকিউ প্রশ্ন থাকবে, 100 নম্বর, সময় কত? 1 ঘন্টা, এবং ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করতে পারবা তোমরা। ওকে, এবং কারা পার্টিসিপেট করতে পারবে, অনেকে অনেক ব্যাচের নাম বলতেছিল। মোস্টলি এবং অনলি এসএসসি 2027 বিজ্ঞান বিভাগের যে কোনো শিক্ষার্থী তুমি হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এবং ব্যাচের সময়সূচি তোমাদের ফোনে অলরেডি জানাই দেওয়া হবে। আর পরীক্ষার কেন্দ্র হচ্ছে দেশব্যাপী উদ্ভাসন মেশের সকল শাখা এবং উপজেলা ভিত্তিক এক্সাম সেন্টার, ঠিক আছে? স্থান আর সময় জানাই দেওয়া হবে এবং রেজিস্ট্রেশনের শেষ তারিখ 22শে জুলাই। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে প্যারা খাও বা হচ্ছে একটু মনে হয় যে পারবো না, তারা ব্রাঞ্চে গিয়ে রেজিস্ট্রেশন করে আসতে পারো। আর এখন যেহেতু অনলাইনের যুগ, তোমরা অনেক স্মার্ট, তোমরা সেরা, তোমরা চাইলে কিউআর কোড বা ওয়েবসাইট থেকে যে কোনোভাবে রেজিস্ট্রেশন করে ফেলতে পারো, ঠিক আছে? আগের 2টা ক্লাসে রেজিস্ট্রেশন এর প্রসেস দেখানো হয়েছে অলরেডি। সো এই তো, এইটাই হচ্ছে আমাদের মোটামুটি কেমিস্টার নিয়ে আলাপ আলোচনা। এবং ওই যে তোমাদের যে পার্টিসিপেন্ট গিফটের কথা বলা হলো ভাইয়া, অর্থাৎ যে মডেল টেস্ট প্রোগ্রামের যে কোশ্চেন ব্যাংকটা তোমাদেরকে দেওয়া হবে, এই কোশ্চেন ব্যাংকটা আসলে আমাদের বড় একটা কোর্সের পার্ট। মডেল টেস্ট অর্থাৎ তোমাদের প্রি টেস্ট যখন হয়ে যাবে, টেস্ট যখন হয়ে যাবে, তখন তোমার কিন্তু প্র্যাকটিস করার অনেক বেশি প্রয়োজন হবে। তো তাদের জন্যই কিন্তু, যাদের প্র্যাকটিস অনেক দরকার বা এসএসসির আগে নিজেকে একদম স্মুথ করে ফেলতে চাও প্রিপারেশনের দিক থেকে, তাদের জন্য কিন্তু এসএসসি মডেল টেস্ট 2027 এবং বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা এবং দাখিল, অর্থাৎ যারা মাদ্রাসা বোর্ডে আছো সকলের জন্য কিন্তু এই কোর্সটা থাকতেছে। এবং শুরু হবে কি, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হবে, অর্থাৎ কোনো স্কুল রিলেটেড কোনো প্যারা নাই, এরকম একটা টাইমে তুমি যাতে নিজের মতো করে প্র্যাকটিস করতে পারো, তাদের জন্যই হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রাম। এবং বিজ্ঞান বিভাগের কোর্স ফি হচ্ছে 10,000, দাখিল বিজ্ঞান বিভাগের জন্য হচ্ছে 8,500, মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য হচ্ছে 7,000, যারা দাখিলে সাধারণ বিভাগে আছো তাদের জন্য 6,500, ঠিক আছে? অর্থাৎ আর প্রিভিয়াস যারা আছো, আমাদের প্রিভিয়াস যে কোনো পেইড কোর্সে ছিল, যারা এফআরসিতে থাকবা বা যারা আমাদের একাডেমিকে ছিল, তাদের জন্য কিন্তু আরও 1,000 করে ডিসকাউন্ট। এবং এই কোর্সেই কিন্তু বিষয়ভিত্তিক 12টা প্রশ্ন ব্যাংক দেওয়া হবে, যার একটা ক্ষুদ্র অংশ তোমাকে দেখতে দেওয়া হবে বা পড়তে দেওয়া হবে কেমিস্ট্রি পার্টিসিপেট করলে। ওকে, তো আমাদের কি ভাই রেজাল্ট রেডি? আমরা কিভাবে শো করতে পারি? আমরা একটু
ব্রেক দিচ্ছি, তারপরে আমরা রেজাল্ট নিয়ে হাজির হব। তবে সবাই সাথেই থাকো। দেখবো আজকের কুইজে কারা হচ্ছে প্রথম 3 জন হলো। অনেক মানুষ ফার্স্ট হয়েছে, সবাই ফার্স্ট হয়েছে যারা 10-এ 10 পাইছো, বাট তাদের মধ্যে থেকে আমরা লাকি 3 জনকে জাস্ট সিলেক্ট করব যাদের জন্য প্রাইজ থাকবে। ওকে, কতজন 10 পাইছে এটার নাম? ওকে, ওকে, তো আমরা হচ্ছে রেজাল্ট পেয়ে গেছি। তোমাদের অপেক্ষার প্রহর শেষ। আমরা দেখি কেমিস্ট্রি লাইভ কুইজ 3-তে অনেক মানুষ 10 পাইছো, সবাই ফার্স্ট হইছো। আমরা দেখি কারা লাকি 3 জন। আচ্ছা, তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে সুমাইয়া মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা মিরপুর 2 উদ্ভাস 10-এ 10 পেয়েছে এবং সেন্ট্রাল মেরিট হচ্ছে 1। সবাই 10-এ 10 পাইছে। শাজিম ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ ডি বয়েজ সায়েন্স ল্যাব উদ্ভাস, ও 10-এ 10 পাইছে। এবং তাসনিম ইসলাম রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 511287 পুলিশ লাইন হাই স্কুল কুমিল্লা উদ্ভাস। তো এরা ছাড়াও শত শত মানুষ 10-এ 10 পাইছে। সবাইকে কংগ্রেচুলেশনস। আমাদের সীমাবদ্ধতা থাকার কারণে আমরা সবাইকে কুইজে গিফট দিতে পারতেছি না, বাট তোমাদের কাছে কিন্তু সুযোগ আছে গিফট ছিনায় নেওয়ার মেইন কেমিস্টার ফাইনালে। ওকে, সো কেমিস্টার ফাইনালে দেখা হচ্ছে, এবং যারা এই যে 10 পাইছো তারা 100-তে 100 পাও, এবং ওই যে প্রথম হয়ে বা প্রথম 10 জনের একজন হয়ে মেধাবৃত্তি জিতে নাও। ওকে, তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক। ওকে, আর এতক্ষণ যারা সাথে ছিলা, ক্লাস করলা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।